আমরা সেই গায়িকাকে 10 লক্ষ টাকা দিয়েছি, তারপর সে ঠিক সময়ে বাতিল কিভাবে করতে পারে? এই গানটা আমি গাইতে পারি স্যার। মুহূর্তেই পুরো ম্যারেজ হলে নিস্তব্ধতা ছেয়ে গেল। আজ তার একমাত্র মেয়ের বিয়ে ছিল, শহরের সব থেকে বড় অনুষ্ঠান। নেতা, সেলিব্রিটি, বিজনেসম্যান সবাই উপস্থিত ছিলেন সেখানে। স্টেজ সাজানো ছিল, আলোগুলি জ্বলছিল, কিন্তু মাইকের সামনে কেউ ছিল না। যে গায়িকাকে ডাকা হয়েছিল, শহরের সব থেকে হিট আওয়াজ, সে ঠিক সময়ে মেসেজ পাঠিয়ে দিল, দুঃখিত, আমি আসতে পারছি না। টাকা নিয়ে নিয়েছিল, নামও ছিল, কিন্তু এখন সে গায়েব। কোটিপতির সম্মান তখন বাজিতে ছিল। তারপর সেই গরিব বাচ্চাটি যা করল এবং সেই কোটিপতির সম্মান বাঁচল কিনা তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজ কোটিপতির মেয়ের বিয়ে ছিল। আলোয় ঝলমলে 5 স্টার ম্যারেজ লন, ফুলের তোড়া দিয়ে সাজানো গোল্ড টেবিল, মাঝখানে ডান্স ফ্লোর। স্টেজ পুরোপুরি সাজানো ছিল, পেছনে এলইডি স্ক্রিনে সুন্দর দৃশ্য, সামনে রয়্যাল সোফা, দুদিকে ফুলের ঝাড়ি। আলো জ্বলছিল, স্মোক মেশিন স্ট্যান্ড বাই ছিল, ডিজে বুথও তৈরি ছিল। সেই হলের পেছনে বাসন ধোয়ার জায়গায় একটি ছোট মেয়ে কাজ করছিল। তার নাম ছিল মীরা। বয়স 12-13 বছরের বেশি নয়। ছেঁড়া হালকা ভেজা পোশাক, হাতে সাবানের ফেনা, চুল পেছনে বাঁধা, অ্যাপ্রনটাও ঠিকঠাক নেই। পায়ে এমন চটি যা প্রতি পদক্ষেপে শব্দ করছিল। তার পৃথিবী ছিল ওইটুকুই, প্লেট, গ্লাস, ফেনা আর জল। কিন্তু ঠোঁটে ছিল হালকা সুর। সে কাজ করতে করতে গুনগুন করছিল। শব্দ এতটাই কম ছিল যে চারপাশের লোকজন খুব কষ্টে তা শুনতে পাচ্ছিল, কিন্তু সেটি ছিল তার ভেতর থেকে বেরিয়ে আসা পরিষ্কার মিষ্টি আওয়াজ। সে জন্মগতভাবে গায়িকা ছিল না, কিন্তু মন থেকে গায়িকা ছিল। মীরা পেছন থেকে সব দেখছিল। তখনই একজন স্টাফ মোবাইল হাতে হন্তদন্ত হয়ে দৌড়ে এলো এবং ঘাম মুছতে মুছতে কাঁপা গলায় বলল, স্যার, সর্বনাশ হয়ে গেছে। ম্যাডাম ফোন ধরছেন না, শেষমেশ মেসেজ করে জানালেন তিনি নাকি আসতে পারবেন না। যখন অমরেন্দ্র চ্যাটার্জি চুলে হাত বোলাতে বোলাতে রাগে এদিক ওদিক চক্কর কাটছিলেন, যখন মানুষ ফিসফিস করছিল এখন কি হবে, এত বড় অনুষ্ঠান, বিনোদন বিভাগই বাদ হয়ে গেল, তখন মীরা শেফের কথা শুনল, স্যারের সম্মানের প্রশ্ন, সব বরবাদ হয়ে যাবে। মীরা নিজের জীবনেও সম্মান শব্দটি অনেকবার শুনেছিল। যখন তার মা মানুষের বাড়িতে বাসন ধুতে যেত আর কেউ তাকে ধাক্কা দিয়ে বলতো, সাবধানে চল, সম্মানীয় মানুষের বাড়ি। অথবা যখন তার বাবা, যিনি এখন আর নেই, তাকে বোঝাতেন, মীরা, আমরা গরিব, কিন্তু আমাদের কাছে কণ্ঠ আছে, পরিশ্রম আছে, সম্মান আছে, এগুলো কখনো হারিও না। তার ছোট মনে একটি কথা এলো, যদি আমি কিছু করতে পারি। তার পা কাঁপছিল, হাট তখনও ভেজা ছিল, কিন্তু সে থামতে পারল না। সে বাসন ধোয়ার জায়গা থেকে, ভেজা মেঝে থেকে, স্টিলের শব্দের মাঝখান দিয়ে বেরিয়ে মেন হলের দিকে এগিয়ে গেল। প্রথমে দরজায় থামল, তারপর ভেতরে এলো। ঝলমলে আলোগুলি তার চোখ ধাঁধিয়ে দিল। এত সাজানো মানুষ, এত দামি পোশাক, এত আলো, এটা তার পৃথিবী ছিল না। কিন্তু সে ভয় পেল না। ধীরে ধীরে হলের মাঝখান দিয়ে পার হয়ে, হাতে হালকা ফেনা আর মনে অনেক বড় সাহস নিয়ে সে অমরেন্দ্র চ্যাটার্জির সামনে পৌঁছে গেল। অমরেন্দ্র তখন অন্য কারো সঙ্গে তর্ক করছিলেন। তোমাকে অগ্রিম দেওয়া হয়েছিল না, চুক্তি সই করানো হয়েছিল না, তারপর এসব কিভাবে হয়ে গেল? তখনই মাঝখানে একটি সরু আওয়াজ এলো, স্যার, এই গানটি আমি গাইতে পারি। প্রথমে কেউ পাত্তা দিল না। তারপর যখন সে আবার বলল, একটু চড়া গলায়, স্যার, আমি গাইতে পারি। অমরেন্দ্র চ্যাটার্জি বিরক্ত হয়ে ঘুরে দেখলেন, কে? তার নজর নিচে গেল। একটি ছোট মেয়ে, ভেজা হাত, বাসন ধোয়ার পোশাক, চোখে ভয় আর সাহস দুটোই ছিল। পুরো হল যেন জমে গেল। চারপাশের মানুষ ঘুরে দেখতে লাগলো। হালকা হাসাহাসি হলো। কোথাও থেকে এলো কটাক্ষ, এটা মজা করছে? আরে বাসন মাজা মেয়ে এত বড় মঞ্চে? একজন আত্মীয়, যে নিজেকে খুব বুদ্ধিমান মনে করত, সোজা এগিয়ে এসে বলল, ভাই সাব, একে স্টেজে তুলবেন না, আপনার আরও অপমান হবে। এটা ম্যারেজ হল, সিঙ্গিং রিয়ালিটি শো নয়। আরও কিছু লোকও হেসে দিল। মীরার চোখ নিচু হয়ে গেল। তার অভ্যেস ছিল বিদ্রূপ শোনার। গলির বাচ্চারাও বলতো, আরে বাসনবালি গান গায়, নিজেকে লতা মনে করে। কিন্তু আজ ব্যাপার আলাদা ছিল। আজ শুধু তার বিষয় ছিল না, অন্য কারোর সম্মানের বিষয়ও ছিল। সে গভীর শ্বাস নিল, তারপর ধীরে ধীরে পরিষ্কার গলায় বলল, স্যার, একবার সুযোগ দিন, যদি পছন্দ না হয় আমি চুপচাপ ফিরে যাব, কাউকে কিছু বলবো না। অমরেন্দ্র চ্যাটার্জি চারদিক নজর বোলালেন। স্টেজ খালি, সময় বয়ে যাচ্ছিল। অতিথিরা বিরক্ত হচ্ছিলেন। ডিনার কাউন্টারে ভিড় বাড়ছিল। অন্য কোনো উপায় ছিল না। একদিকে দামি গায়িকা ছিল, যে 10 লক্ষ টাকা নিয়ে গায়েব হয়ে গেছে। অন্যদিকে এই ছোট মেয়েটি, যে কিছু না চেয়ে শুধু একটি সুযোগ চাইছিল। কিছু সেকেন্ডের মধ্যে তিনি সিদ্ধান্ত নিলেন,
ঠিক আছে, গাও, কিন্তু যদি ভালো না লাগে তবে সঙ্গে সঙ্গে নিচে নেমে যাবে, বুঝেছ? মীরা মারা নাড়ল। স্টেজে প্রথমবার তার পা পড়ল। সাজসজ্জার চমক, নিচে থেকে আসা ক্যামেরার ফ্ল্যাশ, উপর থেকে পড়া আলো, সব তার জন্য নতুন ছিল। সে খালি পায়ে মাইকের পদকে গেল। হাত তখনও হালকা ভেজা, আঙুল কাঁপছিল। মাইক স্ট্যান্ড তার উচ্চতার থেকে একটু বেশি ছিল। একজন সাউন্ড ইঞ্জিনিয়ার তাড়াতাড়ি দৌড়ে এলো এবং স্ট্যান্ড নিচে করল। নাম কি তোমার? কেউ পেছন থেকে জিজ্ঞাসা করল। মীরা, এইটুকুই বলা হলো। মেঝেতে নিস্তব্ধতা। মানুষ এখন সত্যিই কৌতূহলী ছিল, দেখি কি করে। মীরা মাইক দু হাতে ধরল, হাত কাঁপছিল। সে সামনের তাকানোর সাহস করেনি, চোখ বন্ধ করে নিল। তার মাথায় শুধু দুটো মুখ ছিল, তার বাবার, যিনি কখনো তাকে বাড়ির উঠোনে গাইতে শুনে বলতেন, একদিন মানুষ তোকে শুনতে আসবে, আর সেই কোণের মুখ, যে পেছনের ঘরে হয়তো কাঁদছে, এটা ভেবে যে আমার বিয়ের অনুষ্ঠান নষ্ট হয়ে গেল। ডিজে জিজ্ঞাসা করল, কোন গান? মীরা হালকা গলায় গানের নাম বলল। এমন গান যা আসল গায়িকার গাওয়ার কথা ছিল, রোম্যান্টিক এবং হৃদয়স্পর্শী, যা কোণের প্রবেশের জন্য বেছে নেওয়া হয়েছিল। ডিজে ট্র্যাক চালু করল, ব্যাকগ্রাউন্ডে হালকা বাদ্যযন্ত্র শুরু হলো, প্রথম সুর বাজল, হালকা ভূমিকা এলো। মীরা মাইকের খুব কাছে ঠোঁট আনল, এবং যেমনই প্রথম সুর বেরোলো, পুরো হল শান্ত হয়ে গেল। তোমার একটি হাসিতে আমার পুরো গল্প আছে। তুমি পাশে থাকলে মনে হয় জীবনটাও সহজ মনে হয়। সকাল আমার তোমার থেকে শুরু হোক, রাতও তোমাতে এসে থামুক। তুমি যদি সাথে চলো তবে সব স্বপ্ন সত্যি মনে হতে থাকে। কণ্ঠস্বর নরম, সোজা, কাঁচা, কিন্তু খাঁটি। তাতে কোনো অতিরিক্ত অভিনয় নেই, কোনো ফিল্মি ঢং নেই, কোনো লোক দেখানো ভাব নেই। শুধু সাদামাটা সুর, যা সোজা কান দিয়ে হৃদয়ে গিয়ে পৌঁছচ্ছিল। শুরুতে দুই একজন লোক হাসতেই যাচ্ছিল, কিন্তু প্রথম লাইনেই তাদের হাসি আক্ষরিক অর্থেই বলায় আটকে গেল। পাশে বসা একজন স্থানীয় গায়ক, যে নিজে স্টেজ পায়নি, মোবাইল বের করে রেকর্ড করতে লাগলো। একজন সেলিব্রিটি, যে নিজের ফোনে ব্যস্ত ছিল, হঠাৎ চুপ হয়ে মাথা তুলে দেখতে লাগলো। নেতারা, যারা এতক্ষণ রাজনীতি নিয়ে আলোচনা করছিলেন, চেয়ারে সোজা হয়ে বসে পড়লেন। মীরার চোখ তখনও বন্ধ ছিল। সে কোনো পারফরমেন্স দিচ্ছিল না, শুধু মন থেকে গাইছিল। তার গলায় তার নিজের লড়াইয়ের শব্দ ছিল, বাবাকে হারানোর কষ্ট, মায়ের পরিশ্রম, বাসন ধোয়ার মাঝখানে শোনা গান, কখনো রেডিও থেকে, কখনো মন্দির থেকে, কখনো কোনো অনুষ্ঠান থেকে। মাঝপথে আস্তে আস্তে হলে নিস্তব্ধতার জায়গায় হালকা প্রশংসার ঢেউ আসতে লাগল। কিছু মানুষ দুলতে লাগল। কেউ বলল, এটি তো আসল গায়িকার থেকেও হৃদয়স্পর্শী। কেউ নিজের পাশের জনের কানে ফিসফিস করে বলল, একে তো পেশাদার তালিম দেওয়া উচিত। 3-4 মিনিট পর যখন গান শেষ হলো, শেষ সুর বাতাসে মিলিয়ে গেল এবং মীরার আওয়াজ ধীরে ধীরে ফিকে হয়ে এলো। তখন প্রথমে এক কোণ থেকে হাততালি এলো, তারপর অন্য দিক থেকে, তারপর পুরো হল হাততালির শব্দে ফেটে পড়ল। কেউ শীষ দিল, কেউ ওয়ান্স মোর বলে চিৎকার করল। একজন ক্যামেরাম্যান সঙ্গে সঙ্গে জুম করল, লাইটিং বাড়িয়ে দিল। মীরা ইতস্তত করে চোখ খুলল। সে বিশ্বাস করতে পারছিল না যে এসব তার জন্য। সে স্বভাববশত মাইক ছেড়ে পিছিয়ে যেতে চেয়েছিল, কিন্তু ডিজে আবার ট্র্যাক চালু করে দিল। শ্রোতাদের থেকে আওয়াজ এলো, অন্য একটি গান। এখন ইভেন্ট কোঅর্ডিনেটর নিজে স্টেজের পাশে এসে বলল, আরেকটি মা, শুধু আরেকটি। অমরেন্দ্র চ্যাটার্জি, যিনি এতক্ষণ নিচ থেকে সব দেখছিলেন, এখন ধীরে ধীরে স্টেজের দিকে এগিয়ে এলেন। তার চোখ সত্যি ভিজে ছিল। মীরা দ্বিতীয় গান শুরু করল। এখন তার ভয় কিছুটা কম ছিল, গলা আরও খুলে আসছিল। মাঝখানে সে দু একটি উঁচু সুরও লাগালো, যা এতটাই পরিষ্কার ছিল যে পেছনে বসা শাস্ত্রীয় সঙ্গীত শেখা শিশুও দাঁত দিয়ে আঙুল চেপে ধরল। দ্বিতীয় গান শেষ হতেই হাততালির আওয়াজ আরও বেড়ে গেল। কিছু লোক দাঁড়িয়ে হাততালি দিচ্ছিল। অতিথিদের মধ্যে একজন সরাসরি বলল, চ্যাটার্জিজি, আপনি লক্ষ লক্ষ টাকা দিয়ে যে গায়িকাকে ডেকেছিলেন সে তো আসেনি, কিন্তু ঈশ্বর আপনাকে যা বিনামূল্যে পাঠিয়েছেন সে তার থেকে অনেক বড় শিল্পী। অমরেন্দ্র স্টেজে গেলেন। সবার চোখের সামনে তিনি সেই ছোট মেয়েটির সামনে গিয়ে দাঁড়ালেন, যে তখনও বুঝতে পারছিল না কি হচ্ছে। মা, তার গলা ভারী হয়ে এসেছিল। আজ তুমি আমার সম্মান নয়, আমার মেয়ের বিয়ে বাঁচিয়েছ। তোমার জন্য কেউ আমাদের খামতি নিয়ে হাসেনি, উল্টো সবাই এই অনুষ্ঠান মনে রাখবে। মীরা ঘাবড়ে পিছিয়ে যেতে লাগল। আমি তো শুধু গান গাইছিলাম স্যার। অমরেন্দ্র তার কথা মাঝপথে থামিয়ে বললেন, তুমি শুধু গান গাইছিলে না, তুমি আজ আমার মাথা নিচু হওয়া থেকে বাঁচিয়েছ। তারপর পুরো হলের দিকে ঘুরে বললেন, আজ থেকে এই মেয়েটি আমার কাছে শুধু বাসন মাজা মেয়ে নয়, সে আমাদের পরিবারের অতিথি। আর যখনই কেউ এই বিয়ে মনে রাখবে,
এর কণ্ঠ মনে রাখবে। সেই রাতে মীরা শুধু হাততালি পায়নি, সে পুরস্কার পেয়েছিল। সেই স্টেজেই সে খামে ভরা টাকা নয়, বরং অন্য কিছু জিনিস পেল। একজন স্থানীয় মিউজিক একাডেমির মালিক, যিনি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এগিয়ে এসে বললেন, মীরা, কাল থেকে তুমি আমাদের ইনস্টিটিউটে বিনামূল্যে প্রশিক্ষণ নিতে আসবে, কোনো ফি লাগবে না। একজন এনজিওর মহিলা বললেন, তোমার স্কুলে ভর্তি করা আমাদের দায়িত্ব, পড়াশুনো মাঝপথে বন্ধ হবে না। এখন অমরেন্দ্র নিজে বললেন, তোমার মা এখন এই হলে মজদুরি করবে না, যদি তার কাজ লাগে তবে আমরা তাকে উপযুক্ত কর্মী হিসেবে রাখব সম্মানের সাথে, আর তোমার পড়াশুনো আর গান দুটোতেই আমরা সাহায্য করব। মীরার চোখ দিয়ে জল বেরিয়ে এলো। তার কাছে এইসব স্বপ্নের মতো ছিল। সকাল পর্যন্ত সে ছিল শুধু বাসন মাজা একটি মেয়ে। রাত হতে হতে সে সবার প্রিয় গায়িকা হয়ে গেল। আর সেই গায়িকা যে 10 লাখ টাকা নিয়ে বাতিল করেছিল, পরের দিন তার নাম সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড তো হলো, কিন্তু ভালো কারণে নয়। অপেশাদার আচরণ, গ্রাহককে ঠকানো, কর্পোরেট শোয়ের জন্য বিয়েকে উপেক্ষা করা, এমন অনেক ট্যাগের সাথে তার বিরুদ্ধে কথা হতে লাগল। অনেক ইভেন্ট কোম্পানি চুপিসারে লিখে নিল যে এরপর থেকে চুক্তি বুঝে শুনে করতে হবে। অমরেন্দ্র চ্যাটার্জি তাকে আইনি নোটিশও পাঠালেন। চুক্তি অনুযায়ী টাকা ফেরতের প্রক্রিয়া শুরু হলো। কিন্তু তার থেকেও বড় ক্ষতি হলো তার সুনামের। কারণ যেদিন সে শো থেকে গায়েব হয়েছিল, সেই দিনই একটি ছোট মেয়ে কোনো ফি ছাড়াই, কোনো অহংকার ছাড়াই স্টেজে উঠে গিয়ে মানুষের মন জিতে নিল। প্রতিভা পোশাক দিয়ে চেনা যায় না, সুযোগ কে পাবে এটা প্রায়ই টাকা ঠিক করে, কিন্তু কার পাওয়া উচিত এটা মানুষ প্রায়ই ভুলে যায়। মাঝে মধ্যে সবথেকে বড় কণ্ঠ সবথেকে ছোট মানুষের ভেতরে লুকিয়ে থাকে, কোনো বাসন মাজা মেয়ের, কোনো চা বিক্রেতা শিশুর, কিংবা কোনো গ্রামের নামহীন গায়িকার। মীরার জীবনের সেই রাতটি কেবল একটি অনুষ্ঠানের সমাপ্তি ছিল না, বরং তা ছিল এক নতুন ভোরের সূচনা। কয়েক মাস অক্রান্ত হওয়ার পর মীরার হাতে এখন আর সাবানের ফেনা লেগে থাকে না, বরং সেখানে শোভা পায় সুরের ঝংকার। সেই মিউজিক একাডেমির শিক্ষক প্রতিদিন অবাক হয়ে মীরার নিষ্ঠা দেখেন। যে কণ্ঠ একসময় বাসন মাজার শব্দের নিচে চাপা পড়ে যেত, সেই কণ্ঠ এখন প্রতিদিন ভোরে রিয়াজের সুরে আকাশ বাতাস মুখরিত করে তোলে। চ্যাটার্জি সাহেব নিজের কথা রেখেছেন। মীরার মা এখন আর অন্যের বাড়িতে দয়া ভিক্ষা করেন না, তিনি এখন একটি সম্মানজনক পদে কর্মরত। মীরা স্কুলে যায় নতুন জামা পরে, এবং সবথেকে বড় কথা, সে এখন মাথা উঁচু করে কথা বলতে শিখেছে। পাড়ার সেই বাচ্চারা যারা তাকে নিয়ে একসময় হাসাহাসি করত, তারা এখন জানলার বাইরে ভিড় করে মীরার গান শোনার জন্য। সেই নামী গায়িকা যে অনুষ্ঠানটি বাতিল করেছিলেন, তিনি হয়তো অনেক টাকা আর খ্যাতি অর্জন করেছিলেন, কিন্তু মীরা যা অর্জন করেছে তা হলো কোটি কোটি মানুষের ভালোবাসা এবং আশীর্বাদ। একদিন একটি বড় টেলিভিশন অনুষ্ঠানের মঞ্চে যখন মীরাকে আমন্ত্রণ জানানো হলো, সে তখনও তার ফেলে আসা পুরনো দিনের কথা ভোলেনি। সে যখন মঞ্চে দাঁড়িয়ে গান শুরু করল, সারা দেশের মানুষ স্তব্ধ হয়ে তার সেই জাদুকরী কণ্ঠ শুনতে লাগল। মীরা এখন আর শুধু একটি শহরের পরিচিত মুখ নয়, বরং সারা দেশের মানুষের কাছে এক প্রেরণার নাম। বড় বড় স্টুডিও আর নামী সঙ্গীত পরিচালকদের সাথে সে এখন নিয়মিত কাজ করে, কিন্তু এত খ্যাতির মাঝেও মীরা তার শিকড়কে ভোলেনি। সে আজও তার পুরনো ছেঁড়া চটিজোড়া আর একটি জলের গ্লাস নিজের ঘরে সাজিয়ে রেখেছে, যাতে প্রতি মুহূর্তে সে মনে রাখতে পারে কোথা থেকে তার শুরু হয়েছিল। একদিন একটি বড় জাতীয় পুরস্কার প্রদান অনুষ্ঠানে মীরাকে আমন্ত্রণ জানানো হলো। সেখানে উপস্থিত ছিলেন দেশের সমস্ত নামী শিল্পী ও তারকারা। কাকতালীয়ভাবে সেই মঞ্চেই তার দেখা হলো সেই নামী গায়িকার সাথে, যে একসময় 10 লাখ টাকা নিয়ে চ্যাটার্জি সাহেবের মেয়ের বিয়েতে আসেননি। সেই গায়িকা এখন কাজ হারিয়ে প্রায় কোণঠাসা। তার পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন ওঠায় বড় কোম্পানিগুলো তাকে আর ডাকে না। মীরাকে দেখে তিনি লজ্জিত হলেন এবং নিজের ভুল বুঝতে পারলেন। কিন্তু মীরা কিন্তু ঘৃণা বা অহংকার দেখালো না, বরং তাকে বড় বোন হিসেবে সম্মান জানিয়ে কথা বলল। এটাই ছিল মীরার সবথেকে বড় জয়। মীরা এখন একটি নিজস্ব গানের স্কুল খুলেছে, যেখানে রাস্তা থেকে আসা বা অতি দরিদ্র পরিবারের প্রতিভাবান শিশুদের বিনামূল্যে গান শেখানো হয়। সে বলে, আমি জানি সুযোগ না পাওয়ার যন্ত্রণা কি, তাই আমি চাই না কোনো প্রতিভাকে শুধু দারিদ্র্যের কারণে হারিয়ে যেতে। মীরার মা এখন সেই স্কুলের দেখাশোনা করেন। চ্যাটার্জি সাহেব আজও মীরার বড় শুভাকাঙ্ক্ষী হিসেবে পাশে আছেন। মীরার প্রতিটি কনসার্টের শুরুতে সে তার প্রয়াত বাবার কথা স্মরণ করে এবং বলে, সাফল্য মানে কেবল টাকা উপার্জন নয়,
সাফল্য মানে হলো আপনার কাজ দিয়ে কারো ভাঙা মন জোড়া লাগানো বা কারোর সম্মান রক্ষা করা। আজ যখন রেডিও বা টিভিতে মীরার গান বাজে, তখন সেই ম্যারেজ হলের সেই দিনটির কথা মনে পড়ে যায়। এক চিলকে সাহস আর এক বুক আশা নিয়ে একটি সাধারণ মেয়ে কিভাবে তার জীবন বদলে দিয়েছিল, তাই জীবন্ত ইতিহাস হয়ে রইল। জীবনের সবথেকে অন্ধকার সময়ে আসলে সবথেকে বড় সুযোগটি লুকিয়ে থাকে। শুধু দরকার সেটাকে চিনে নেওয়ার মতো চোখ আর লড়ার মতো সাহস। মীরার এই জয়যাত্রা কেবল ব্যক্তিগত সাফল্যের গল্প হয়ে থাকেনি, তা হয়ে উঠেছিল লক্ষ লক্ষ বঞ্চিত মানুষের বাঁচার স্বপ্ন। এই কাহিনীর পরবর্তী অধ্যায়গুলো ছিল আরও বেশি আবেগপূর্ণ এবং অনুপ্রেরণাদায়ক। মীরার সুর এখন 7 সমুদ্র 13 নদী পার হয়ে বিদেশের মাটিতেও পৌঁছে গেছে। একদিন বিদেশের এক বিখ্যাত সঙ্গীত পরিচালক তাকে প্রস্তাব দিলেন তাদের দেশের একটি বিশাল কনসার্টে মূল গায়িকা হিসেবে গান করার জন্য। মীরা রাজি হল, কিন্তু তার একটি শর্ত ছিল যে ওই অনুষ্ঠানের টিকিট থেকে প্রাপ্ত সমস্ত আয় দিয়ে তার নিজের দেশের অবহেলিত শিশুদের জন্য একটি বিশেষ হাসপাতাল এবং আরও কিছু সঙ্গীত বিদ্যালয় তৈরি করতে হবে। বিদেশের সেই আয়োজকেরা মীরার এই নিঃস্বার্থ মনোভাব দেখে শ্রদ্ধায় মাথা নত করলেন। মঞ্চে যখন মীরা দাঁড়াল, তার পরনে এক সাধারণ সুতির শাড়ি ছিল। সে বিশ্ববাসীকে বুঝিয়ে দিল যে প্রকৃত আভিজাত্য হীরে জহরতে বা দামি পোশাকে নয়, বরং কণ্ঠের শুদ্ধতা এবং মনের সরলতায় থাকে। সেই রাতে বিদেশের মাটিতে যখন মীরার কণ্ঠের লোকগান আর ধ্রুপদী সুরের মিলন ঘটল, হাজার হাজার বিদেশি দর্শক নিজেদের ভাষা ভুলে কেবল সুরের টানে দাঁড়িয়ে তাকে সম্মান জানালো।